খায়রাবাদ মহিলা কলেজের 2019-2020 শিক্ষাবর্ষের ছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। আসো, আমরা তোমাদের পড়াচ্ছি অংশীদারি ব্যবসায়ের হিসাব। আজকে আমি যে অঙ্কটা করাবো, আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। তোমাদের যে অঙ্কটা করাবো সেটা একটা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017। আসো আমরা অঙ্কের প্রশ্নটা একটু পড়ছি। 4 নম্বর অঙ্ক, কুমিল্লা বোর্ড 2017 4 নম্বর অঙ্ক। প্রশ্নটা একটু শুনো। এ এবং বি একটি অংশীদারি কারবারে দুইজন সমান অংশীদার, দুইজনেই কিন্তু লাভের টাকাটা সমানভাবে পাবে, সমান অংশীদার। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 80,000 টাকা ও 70,000 টাকা মূলধন হিসাবে আনয়ন করেন, কারবার শুরু করেন। মানে তারা 16 সালের জানুয়ারি 1 তারিখে এ আনছে 80,000 টাকা এবং বি 70,000 টাকা মূলধন আনয়ন করে ব্যবসা শুরু করেন। চুক্তিতে কি বলা আছে দেখো। আমরা জানি অংশীদারি কারবারটা পুরাটা চুক্তির উপরে। চুক্তির শর্ত অনুযায়ী তারা কারবার থেকে 5% হারে মূলধনের সুদ পাবে। সারা বছর তারা প্রত্যেকে কারবার থেকে 2,000 টাকা নগদ উত্তোলন করেছেন। এছাড়া কারবার থেকে 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। নগদ উত্তোলনের উপরে 10% সুদ ধার্য করতে হবে, কিন্তু পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করা হবে না। এ বি কে, মানে তারা দুজন অংশীদার, এ বি কে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে বেতন ছাড়া বি বার্ষিক মুনাফা বাবদ 20,000 টাকার কম পাবে না। কোনো সমন্বয় সাধন করার পূর্বে বছরের শেষে কারবারের মুনাফার পরিমাণ দাঁড়ায় 76,300 টাকা। আমি আগেই বলেছিলাম অংশীদারি কারবারে অঙ্কের লাস্টে একটা লাভের টাকা দেওয়া থাকে, সেটা যাবে আবন্টন হিসাবের ক্রেডিট পাশে। তাহলে এখানে বলা আছে দেখো, ওই লাভের টাকা কোনো সমন্বয় সাধন করার পূর্বে বছর শেষে কারবারে মুনাফার পরিমাণ দাঁড়ায় কত হাজার টাকা? 76,300 টাকা। এই ছিল প্রশ্ন। এখন করণীয় আসো। কতে বলা আছে এ ও বি এর উত্তোলনের সুদ নির্ণয় করো। খতে বলা আছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। আর গ হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তাহলে আসো আমরা এখন অঙ্কটা সলিউশন করব। কতে বলা ছিল অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আসো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। কত অংশীদারের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। চুক্তিতে বলা ছিল উত্তোলনের সুদের হার কত পার্সেন্ট? 10%। তারা বছরে 2,000 টাকা নগদ উত্তোলন করে। তাহলে আমরা তো জানি উত্তোলনের উপরে সবসময় যদি বছরে উত্তোলনের টাকাটা দেওয়া থাকে তাহলে 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে এর 2,000 বিও 2,000 10% ধরে তারপর অর্ধেক করতে হবে। তাহলে সুদ আসলে কত টাকা? 100 টাকা। এর সুদও 100 টাকা, বি এর সুদও 100 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তোলনের সুদের পরিমাণ। 2,000 10% আসে 200 টাকা, তারপর এটার অর্ধেক, মানে 6 মাস সবসময় উত্তরের উপরে 6 মাসের সুদ দিতে হয়। তাহলে কত টাকা আসে? 100 টাকা আসলো, বি আসলো 100 টাকা। এবার আসো খতে বলা ছিল অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তাহলে আমরা এইভাবে লিখব, এ ও বি এর লাভ লোকসান আবন্টন হিসাব 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপর ঘরটা করব বিবরণ টাকা ডেবিট ক্রেডিট। প্রথমে আমরা ক্রেডিট পাশে যে লাভের টাকাটা দেওয়া ছিল, অংশীদারি অঙ্কে সবসময় ক্রেডিট পাশে লাভের টাকাটাই দেওয়া থাকে। তাহলে সেটা আমরা ব্যালেন্স বিডি লিখবো, লিখে ব্র্যাকেটে নিট লাভ 76,300। এখন আসো, চুক্তিতে বলা ছিল এ এবং বি তাদের মূলধনের উপরে 5% সুদ পায়। তাহলে অংশীদারদের মূলধন হিসাব লিখে ব্র্যাকেটে মূলধনের সুদ এ 80,000 টাকার 5% আসে কত হাজার টাকা? 4,000 টাকা। আর বি 70,000 টাকার উপরে 5% কত আসে? 3,500 টাকা। তাহলে সুদ আসলো কত? 7,500।
আর অঙ্কে তেমন কিছু নেই। ডেবিট পাশে যদি বেতন থাকে তাহলে বেতন আসবে, ঋণ যদি আনয়ন করে ঋণের উপরে সুদ ধরতে হবে, কিন্তু অঙ্কে কিছু দেওয়া নেই, সেই জন্য ডেবিট পাশে আর কিছুই আসবে না। এবার ক্রেডিট পাশে চলে আসো। অংশীদারদের মূলধন হিসাব লিখে ব্র্যাকেটে উত্তোলনের সুদ আমরা কতে বের করেছি, এ 100 টাকা, বি 100 টাকা, তাহলে ওদের উত্তরের সুদ হচ্ছে কত টাকা, 200 টাকা। ইহা ছাড়াও প্রশ্নে বলা ছিল, ইহা ছাড়াও এ ব্যবসা হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করে, তাহলে ক্রেডিট পাশে আবার আমরা লিখবো এর পণ্য উত্তোলন 5,000 টাকা। পণ্য উত্তোলনের উপরে সুদ ধরা হয় না, নগদ উত্তোলনের উপরে সুদ ধরা হয়। তাহলে যদি ক্রেডিট পাস বড় হয় তাহলে হবে মুনাফা, আর যদি ডেবিট পাস বড় হয় তাহলে হবে ক্ষতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওদের ক্রেডিট পাসটা বড় 81,500, ডেবিট পাসটা 81,500। এখন দেখো ডিফারেন্স করার পর কত আসছে, 74,000 টাকা। তাহলে তাদের মুনাফার অংশ 74,000 টাকা। ওরা দুজন সমান অংশীদার, সমান অংশীদার দেখো, তাহলে সমান সমান করলে কত হয়, 37,000, 37,000। এখানে বলা ছিল চুক্তি আছে, ওদের একটা চুক্তি ছিল, এ বিকে বলেছে লাভের টাকা 20,000 টাকার কম দিবে না, কিন্তু দেখা যাচ্ছে বি এমনিতে কত টাকা পাচ্ছে, 37,000 টাকা পাচ্ছে। যদি বি 20,000 টাকা থেকে কম পায় তাহলে যেই টাকাটা কম হয় সেটা এ বিকে দিবে। তখন কি করতে হবে, এর সাথে হবে বিয়োগ যেই কমটা, যদি ধরো বি যদি 15,000 টাকা এখানে পেতো তাহলে 5,000 টাকা কম হতো, তাহলে 5,000 টাকা বি এর সাথে যোগ করতে হতো আর এর থেকে মাইনাস করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এ এ যা পায় বিও তাই পাচ্ছে 37,000, তাহলে 20,000 টাকা থেকে বেশি পাচ্ছে, তাহলে একে আর কোনো লাভের টাকা দিতে হবে না। তাহলে সমান সমান অংশীদার 37,000, 37,000, তাহলে লাভ কত আসলো, 74,000। তাহলে এটি হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। ঘ গতে বলা ছিল অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তাহলে আসো, অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, বিবরণ এ টাকা বি টাকা, আবার তারিখ, বিবরণ এ টাকা বি টাকা, ক্রেডিট পাশে। তাহলে আসো ক্রেডিট পাসটা আমরা আগে সাজাবো, 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখে এর মূলধন 80,000 আর বি এর মূলধন কত হাজার, 70,000, এটাকে আমরা লিখবো ব্যালেন্স বিডি। তারপরে আসো ডিসেম্বর 31 তারিখ আবন্টন হিসাবে ডেবিট পাশে যেগুলো ছিল সেগুলো আসবে মূলধনের ক্রেডিট পাশে। তাহলে ডিসেম্বর 31 প্রথমে হেডলাইন করব একটা লাভ লোকসান আবন্টন হিসাব। প্রথমে মূলধনের সুদ, মানে আবন্টনের ডেবিট পাশে যেগুলো ছিল কারবারের জন্য খরচ, সেগুলো হচ্ছে অংশীদারদের জন্য লাভ। তাহলে আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ এ হচ্ছে 4,000, বি হচ্ছে 3,500। তারপরে আসো মুনাফার অংশ 37,000, 37,000। এবার চলে আসো ডেবিট পাশে 2016 সারা বছর ধরে তারা উত্তোলন করে কত হাজার টাকা, 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে উত্তোলন হিসাব লিখে একেও দিব 2,000, বিকেও দিব 2,000। তারপর আসো ডিসেম্বর 31 আবন্টনের ক্রেডিট পাশে যা ছিল লাভ লোকসান আবন্টন হিসাব হেডলাইন করে উত্তোলনের সুদ এ 100, বি 100। তারপরে পণ্য উত্তোলন এ হচ্ছে 5,000, বি এর কোনো পণ্য উত্তোলন নেই। তারপর আসো ক্রেডিট পাস আমরা যোগ করলাম, এ হচ্ছে 1,21,000, বি হচ্ছে 1,10,500, আর ডিফারেন্সটা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে এ হচ্ছে 1,13,900, বি হচ্ছে 1,08,900। হিসাবটা ক্লোজ করবো, আর ক্লোজের পরে 16 সালের পরে হচ্ছে 17 সাল আসবে। তাহলে 17 সালের জানুয়ারি 1 ব্যালেন্স সিডি, এর কলামে এর টাকা লিখবে 1,13,900, আর বি এর কলামে বি এর টাকা লিখবে 1,08,900। আসো আমরা এবার পরের ক্লাসটাতে আমরা যাব, যদি বলে মাসের প্রথম তারিখে উত্তোলনের সুদ নির্ণয় করা হয়, মাসের প্রথম তারিখ হয়, আবার মাসের শেষ তারিখও যদি বলে বা মাসের মাঝামাঝি তারিখও যদি বলে, তাহলে আমরা পরের ক্লাসে ওই উত্তোলনের ওই রকম অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।